ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি শান্ত করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার চোখ হঠাৎ একটি কাঠের ক্যাবিনেটে আটকে যাবে। ভেতরে একজন মানুষ সোজা হয়ে বসে আছেন, যিনি প্রায় 2 শতাব্দী আগে মারা গেছেন। পরনে তার দামি পোশাক, হাতে একটি লাঠি, কিন্তু অদ্ভুত বিষয় হল তার মুখটি মোমের তৈরি এবং তাতে বসানো আছে কাঁচের চোখ। জনশ্রুতি আছে তিনি জীবিত থাকাকালীন এই কাঁচের চোখ দুটো নিজের পকেটে নিয়ে ঘুরতেন এবং পরিচিতদের দেখাতেন যে মমি হওয়ার পর তাকে দেখতে ঠিক কেমন লাগবে। ইনিই জেরেমি বেনথাম। তিনি কেবল একজন খ্যাপাটে মানুষই ছিলেন না, বরং এমন এক দর্শনের প্রবক্তা ছিলেন যা আজ আমাদের আধুনিক পৃথিবীকে পর্দার আড়াল থেকে শাসন করছে। বেনথাম বিশ্বাস করতেন মানুষের জীবন মাত্র দুইজন মালিকের নির্দেশে চলে, সুখ এবং কষ্ট। তার কাছে নৈতিকতা মানে ছিল এক অতি সরল অঙ্কের হিসাব। যা আনন্দ দেয় তা ভালো, আর যা কষ্ট দেয় তা খারাপ। কোনো আইন বা সামাজিক সিদ্ধান্ত সঠিক কিনা তা বিচার করার জন্য তিনি হাতে তুলে নিলেন এক নির্দয় গাণিতিক স্প্রেডশিট। তার এই যুক্তি এতটাই উগ্র ছিল যে তিনি নিজের শরীরকেও দান করে গিয়েছিলেন একটি অটো আইকন হিসেবে চিরস্থায়ী করার জন্য। কিন্তু ঠিক এখান থেকেই বিষয়টি ভুতুড়ে হয়ে উঠতে শুরু করে। ধরুন, আপনাকে একটি হ্যাপিনেস মেশিনে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়া হলো, যা আগামী 10 বছর আপনাকে গ্যারান্টিড নিরবিচ্ছিন্ন সুখের অনুভূতি দেবে। কোনো দুঃখ নেই, কোনো সংগ্রাম নেই। আপাতদৃষ্টিতে এটিই তো বেনথামের দর্শনের চূড়ান্ত সাফল্য হওয়ার কথা ছিল। কিন্তু অবাক করা বিষয় হল, এই নিখুঁত সুখের হাতছানি পাওয়ার পর অধিকাংশ মানুষই হঠাৎ থমকে যায়। তারা তখন বাস্তবতা, আত্মিক সংযোগ বা নিজের জীবনের উপর নিয়ন্ত্রণের কথা বলতে শুরু করে। বেনথামের দৃষ্টিতে এই দ্বিধা ছিল স্রেফ একটি গাণিতিক ত্রুটি বা বাগ। আজকের আধুনিক বিশ্ব সেই বাগ সংশোধন করার নেশায় মেতেছে। আর্থার নামের একজন কর্মকর্তার গল্পটিই ধরা যাক, যার কাজ হল একটি জেলার সামষ্টিক সুখের সূচক নিয়ন্ত্রণ করা। প্রতিবাদ মনে হয়নি, বরং তার স্প্রেডশিটে সেটি ছিল একটি পরিসংখ্যানগত সমস্যা। তিনি তাকে কোনো উকিল দিলেন না, বরং হাতে ধরিয়ে দিলেন একটি কন্টেন্টমেন্ট প্যাচ বা প্রশান্তির ওষুধ। সুখ যখন অধিকারের চেয়েও বড় হয়ে দাঁড়ায়, তখন আমরা নাগরিক থেকে হয়ে উঠি স্রেফ একজন রোগী। যে মানুষটি নিজের কাচের চোখ পকেটে নিয়ে ঘুরতেন, তার সেই অদ্ভুত যুক্তি কিভাবে আজ আমাদের স্বাধীনতাকে একটি সংশোধনাগারে বন্দী করছে। কেন নিখুঁত সুখের নিশ্চয়তা আমাদের কাছে কোনো এক অজানা আশঙ্কায় কারাগারের মতো মনে হয়? আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। এই যে শুরুতে আর্থারের গল্পটা শুনলাম, এটা তো সায়েন্স ফিকশন মনে হতে পারে, তাই না? কিন্তু আমাদের হাতে থাকা তথ্যগুলো বলছে এর কাছাকাছি একটা বাস্তব ঘটনা কিন্তু ঘটেছে। তাই নাকি? হ্যাঁ, লন্ডনের জনস্বাস্থ্য বিভাগে লিয়াম নামে একজন কর্মকর্তা ছিলেন। তার কাজ ছিল এলাকার মানুষের সুখ সূচক বা হ্যাপিনেস ইন্ডেক্স ঠিক রাখা। আচ্ছা। তো তিনি দেখলেন কিছু বয়স্ক মানুষ নতুন ডিজিটাল হেলথ অ্যাপ ব্যবহার করতে চাইছেন না। এর ফলে ডেটা সংগ্রহে সমস্যা হচ্ছে, আর এলাকার সামগ্রিক হ্যাপিনেস স্কোর কমে যাচ্ছে। বেশ ইন্টারেস্টিং সমস্যা। এরপর রাষ্ট্রীয় নীতি অনুযায়ী যা করা হলো তা বেশ অদ্ভুত। লিয়ামকে বলা হলো ওই প্রবীণদের জন্য বাধ্যতামূলক আচরণগত হস্তক্ষেপ বা বিহেভিয়ারাল ইন্টারভেনশন প্রোগ্রাম চালু করতে। সোজা কথায় তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রযুক্তির ব্যবহারে বাধ্য করা। আর ঠিক এই জায়গাতেই দার্শনিক টমাস সাইজের থেরাপিউটিক স্টেট বা নিরাময়মূলক রাষ্ট্রের ধারণাটা চলে আসে। সায়েজ তো প্রায় 50 বছর আগেই এই বিষয়ে সতর্ক করেছিলেন। থেরাপিউটিক স্টেট ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, তিনি বলছিলেন সমাজ ধীরে ধীরে একটা আইনি রাষ্ট্র থেকে থেরাপিউটিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেখুন, আইনি রাষ্ট্রে নাগরিকের অধিকার থাকে, আইন ভাঙলে তার বিচার হয়। ঠিক। কিন্তু থেরাপিউটিক রাষ্ট্রে নাগরিককে দেখা হয় একজন রোগীর মতো, যার আবেগ, অনুভূতি বা আচরণকে সঠিক পথে চালনা করাটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু এক মিনিট, এটা কি একটু বেশি ষড়যন্ত্রমূলক শোনাচ্ছে না? জনস্বাস্থ্য বিভাগ তো চাইবেই মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করুক, যেমন ধূমপান ছেড়ে দিক বা স্বাস্থ্যকর খাবার খাক, অবশ্যই চাইবে। হ্যাঁ। তো কোনটা নিছক পরামর্শ আর কোনটা এই থেরাপিউটিক স্টেটের বিপজ্জনক হস্তক্ষেপ, এর মধ্যে সীমারেখাটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সীমারেখাটা হলো কোয়ারসেশন বা জবরদস্তির মধ্যে। আর এই জবরদস্তিটা কিন্তু শারীরিক নয়, মানসিক। আচ্ছা।
একটা দারুণ উদাহরণ হলো ড্রাগ কোড। পুরনো শাস্তিমূলক ব্যবস্থায় কি হতো? মাদকাসক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে দেখে জেলে পাঠানো হতো। রাষ্ট্র তার শরীরকে নিয়ন্ত্রণ করত। কিন্তু থেরাপিউটিক ব্যবস্থায় তাকে দেখা হচ্ছে একজন রোগী হিসেবে এবং তার চিকিৎসা করা হচ্ছে। শুনতে তো বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ, তা তো লাগছেই। কিন্তু শর্ত হলো তাকে প্রকাশ্যে অনুশোচনা করতে হবে, সঠিক মনোভাব দেখাতে হবে। রাষ্ট্র এখানে শরীরের চেয়েও গভীরে, মানে মনের ভেতরে প্রবেশ করছে। ক্ষমতার এই প্রয়োগটা হচ্ছে যত্ন বা মঙ্গলের ছদ্মবেশে। তার মানে কেউ যদি এর বিরোধিতা করে? তাকে আর অপরাধী বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে অসুস্থ, অকৃতজ্ঞ বা ইররাশনাল। তার মানে ব্যক্তির স্বাধীনতা এখানে পুরোপুরি গৌণ হয়ে যাচ্ছে সমষ্টির তথাকথিত ভালোর জন্য। জনস্বাস্থ্যের সংজ্ঞাও তাহলে বদলে যাচ্ছে। একদম। আগে জনস্বাস্থ্য মানে ছিল সংক্রামক রোগ প্রতিরোধ করা, যেমন কলেরার মহামারী ঠেকানো, যেটা তো একা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কি খাবো বা কতটা হাঁটবো, সেটাও জনস্বাস্থ্যের আওতায় চলে আসছে। ঠিক তাই। আর এই যুক্তির সবচেয়ে চরম পর্যায়কে বলা যেতে পারে ফার্মাক্রেসি বা ঔষধতন্ত্র। এই ব্যবস্থায় ব্যক্তির শরীর আর তার নিজের থাকে না, সেটা হয়ে যায় রাষ্ট্রের সম্পত্তি। এটা তো বেশ ভয়ের কথা। এর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ আমরা ইতিহাসে দেখেছি নাৎসি জার্মানির স্লোগানে, তোমার শরীর রাষ্ট্রের, তোমার সুস্থ থাকা কর্তব্য। এই বাক্যটা শুনলেই বোঝা যায় সমষ্টিগত স্বাস্থ্য বা সুখকে যখন ব্যক্তির স্বাধীনতার চেয়েও বড় করে দেখা হয়, তখন ব্যক্তির নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয়। আচ্ছা, রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এখন একটু ব্যক্তিগত পর্যায়ে আসি, এই তো গেল রাষ্ট্রীয় বা সমষ্টিগত সুখের কথা। কিন্তু বেনথামের যুক্তি ব্যক্তিগত পর্যায়ে কিভাবে কাজ করে? ধরুন, রাষ্ট্র নয়, কোনো প্রযুক্তি আমাদের নিখুঁত সুখের সুযোগ করে দিল। শুধু একজন মানুষ আর একটা যন্ত্র। একটা নিউরো এনহ্যান্সমেন্ট ল্যাবে কাজ করা এক যুবকের গল্প আছে। তাকে একটা অভিজ্ঞতা যন্ত্র বা এক্সপিরিয়েন্স মেশিনে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এক্সপিরিয়েন্স মেশিন? হ্যাঁ, যন্ত্রটা তাকে গ্যারান্টি দিয়েছিল ভেতরটা শুধু বিশুদ্ধ আনন্দ, কোনো কষ্ট বা সংগ্রামের লেশমাত্র থাকবে না। বেনথামের দর্শন অনুযায়ী তো এটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়ার কথা। কিন্তু ছেলেটি সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। কারণটা কি? কারণ সে হয়তো বুঝতে পেরেছিল যে শুধু সুখের অনুভূতি পাওয়া আর সুখী হওয়া এক জিনিস নয়। ঠিক। এই গল্পটা আসলে দার্শনিক রবার্ট নোজিকের বিখ্যাত এক্সপিরিয়েন্স মেশিন চিন্তা পরীক্ষার একটা বাস্তব রূপ। নোজিক প্রশ্ন করেছিলেন, মানুষ আসলে জীবনে কি চায়? সে কি শুধু কোনো দারুণ কাজ করার অভিজ্ঞতা পেতে চায়, নাকি কাজটা সে নিজে করতে চায়? ও, ইন্টারেস্টিং। সে কি একজন সাহসী মানুষ হওয়ার অনুভূতি পেতে চায়, নাকি সে সত্যি একজন সাহসী মানুষ হতে চায়? বেনথামের উপযোগিতাবাদ অনুযায়ী মেশিনে প্রবেশ করাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত, কারণ ওতেই সুখের পরিমাণ সর্বোচ্চ হচ্ছে। কিন্তু নোজিক বলছেন এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কেড়ে নেয়, আমাদের এজেন্সি বা আত্মকর্তৃত্ব। এখানে কি ওই দুই ধরনের সুখের ধারণাটা আসছে? একটা হলো তাৎক্ষণিক আনন্দের অনুভূতি। হ্যাঁ, ঠিক ধরেছেন, যাকে বলে হেদোনিয়া। এটা হলো ভালো খাবার খাওয়া বা একটা ভালো সিনেমা দেখার মতো তাৎক্ষণিক পরিতৃপ্তি। এক্সপিরিয়েন্স মেশিন নিখুঁত হেদোনিয়া দিতে পারে। আর অন্যটা হলো ইউডাইমোনিয়া। এটা আসে কোনো কঠিন পরীক্ষায় পাশ করার পর, অনেক পরিশ্রম করে কোনো দক্ষতা অর্জনের পর, বা কোনো সম্পর্ককে অনেক চড়াই উতরায়ের মধ্যে দিয়ে টিকিয়ে রাখার পর। এটা হলো সংগ্রামের মাধ্যমে পাওয়া সার্থকতা। তার মানে এক্সপিরিয়েন্স মেশিন আমাদের সংগ্রাম করার সুযোগটাই কেড়ে নিচ্ছে। একদম। তাই ইউডাইমোনিয়া সেখানে অসম্ভব। এটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য হয়তো সত্যি, কিন্তু যদি বাস্তবতা অসহ্য হয়, ধরুন মহাকাশে আটকে পড়া কোনো নভোচারী বা এমন কোনো রোগী যিনি বিছানা থেকে উঠতে পারেন না, যার কাছে বাস্তব জগৎ মানেই যন্ত্রণা আর হতাশা। কঠিন পরিস্থিতি। তার জন্য কি একটা সুন্দর কৃত্রিম জগৎ এই যন্ত্রণার চেয়ে ভালো বিকল্প নয়? এই মেশিনকে এক কথায় বাতিল করে দেওয়াটা কি এক ধরনের বিলাসিতা হয়ে যায় না? নিঃসন্দেহে চরম পরিস্থিতিতে এই প্রশ্নটা অনেক জটিল হয়ে যায়। একজন ব্যক্তির জন্য হয়তো সেই মুহূর্তে কৃত্রিম বাস্তবতাই শ্রেয়। কিন্তু প্রশ্ন হলো, যখন একটা গোটা সমাজ এই যন্ত্রের যুক্তিকে গ্রহণ করে, তখন কি হয়? এলেনার গল্পটা ভাবুন। তিনি এমন এক স্বাচ্ছন্দ্যময় প্রযুক্তি নির্ভর সমাজে বাস করতেন যেখানে জীবনের সব ছোটখাটো সমস্যা অ্যালগোরিদম দিয়ে সমাধান করা হতো। প্রতিবেশীর গাড়ি খারাপ হলে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসত না।
কারণ অ্যাপ ভিত্তিক পরিষেবা সঙ্গে সঙ্গে চলে আসতো। ঠিক, কারোর মন খারাপ হলে বন্ধুরা নয় বরং একটি থেরাপি বটটার সাথে কথা বলতো। ফলাফল কি হলো? মানুষের পারস্পরিক নির্ভরতা কমে গেল, সামাজিক বন্ধনগুলো দুর্বল হয়ে পড়ল। আচ্ছা। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম এই অবস্থাকে বলেছেন অ্যানোমি বা আদর্শহীনতা, এক গভীর শূন্যতাবোধ যা তৈরি হয় যখন আমাদের জীবনের কাঠামো এবং পারস্পরিক দায়িত্বগুলো হারিয়ে যায়। যখন সংগ্রামের প্রয়োজন ফুরিয়ে যায় তখন একে অপরের প্রয়োজনও ফুরিয়ে যেতে থাকে। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রের চাপানো সুখ হোক বা প্রযুক্তির দেওয়া নিখুঁত আনন্দ, দুটোই আমাদের মনুষ্যত্বের অন্য একটা জরুরি অংশকে কেড়ে নিচ্ছে। কিন্তু এই একই ধরনের গাণিতিক যুক্তি যখন খুব মহৎ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন বিশ্ব থেকে দারিদ্র্য দূর করা, তখন কি হবে? আপনি ইফেক্টিভ অল্ট্রুইজমের কথা বলছেন। হ্যাঁ, ইফেক্টিভ অল্ট্রুইজম বা কার্যকর পরোপকারিতা। এই তথ্যগুলো দেখে আমি বেশ অবাক হয়েছি। হ্যাঁ, ইয়েকে বলা যেতে পারে বেনথামের দর্শনের সবচেয়ে আধুনিক এবং প্রভাবশালী রূপগুলোর একটা। এর মূল ধারণাটি খুব আকর্ষণীয়। আমাদের সীমিত সম্পদ যেমন টাকা বা সময় এমনভাবে দান করা উচিত যা দিয়ে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি ভালো করা সম্ভব। মানে আবেগের বশে নয়, বরং ডেটা আর যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। একদম। শুনতে তো দারুণ লাগছে। এর সমস্যাটা কোথায়? বাংলাদেশের এক উপকূলীয় অঞ্চলের একটি উন্নয়ন প্রকল্পের উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে গাণিতিক মডেল ব্যবহার করে দেখা গেল যে একটি নির্দিষ্ট উচ্চ ফলনশীল শস্য চাষ করলে এলাকার মানুষের পুষ্টির চাহিদা সবচেয়ে কার্যকরভাবে মেটানো সম্ভব। স্প্রেডশিটের হিসাবে এটাই ছিল সেরা সমাধান। কিন্তু বাস্তবে কি ঘটল? বাস্তবে যা ঘটল তা হল সেই নতুন শস্য চাষ করতে গিয়ে সেখানকার মানুষের শত শত বছরের পুরনো চাষাবাদের ঐতিহ্য নষ্ট হয়ে গেল। ওহ। যে ধানের সাথে তাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যোগ ছিল তা হারিয়ে গেল। মাটির সাথে তাদের যে সম্পর্ক ছিল তা বদলে গেল নিছক উৎপাদনের এক যান্ত্রিক প্রক্রিয়ায়। স্প্রেডশিটের চোখে যা ছিল সর্বোচ্চ কল্যাণ, তা একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়কেই প্রায় মুছে দিচ্ছিল। কিন্তু যারা সমর্থন করেন তারা তো বলতেই পারেন যে মানুষের জীবন বাঁচানো বা পুষ্টি নিশ্চিত করা কি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার চেয়ে বেশি জরুরি নয়? এ ধরনের কঠিন সিদ্ধান্ত তো নিতেই হবে। অবশ্যই, আর এটাই এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু এর দুটো গভীর সমালোচনাও আছে। প্রথমটা দার্শনিক। সেটা কি? আমাদের বলে মহাবিশ্বের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে, অর্থাৎ চরম নিরপেক্ষ হতে। এই দৃষ্টিতে আপনার নিজের সন্তান আর আফ্রিকার কোনো অচেনা শিশুর জীবনের মূল্য সমান। কিন্তু আমাদের সহজাত নৈতিকতা এভাবে কাজ করে না। আফ্রিকান উবুন্টু দর্শনের মতো অনেক চিন্তাধারাই বলে যে আমাদের নৈতিক দায়িত্বগুলো আমাদের সম্পর্কের উপর নির্ভরশীল। আর দ্বিতীয় সমালোচনাকে বলা হয় জ্ঞানতাত্ত্বিক। মানে আমরা কোন জিনিসটাকে জ্ঞান বা ডেটা হিসেবে গুরুত্ব দিচ্ছি। সেই সব ফলাফলকে গুরুত্ব দেয় যা সহজে পরিমাপ করা যায়, যেমন প্রতি ডলারে কতগুলো মশারি বিতরণ করা হলো। যা সংখ্যা দিয়ে মাপা যায়। ঠিক, কিন্তু আপনি কিভাবে পরিমাপ করবেন যে একটি জনগোষ্ঠী কতটা মর্যাদা অনুভব করছে বা তাদের সাংস্কৃতিক আত্মশাসন কতটা শক্তিশালী হলো? এই পরিমাপের অযোগ্য কিন্তু অমূল্য বিষয়গুলো প্রায়ই উপেক্ষিত হয়। এর ফলে এক ধরনের নব্য ঔপনিবেশিকতার ঝুঁকি তৈরি হয়। একদম, যেখানে পশ্চিমা দাতারা তাদের স্প্রেডশিট দিয়ে ঠিক করে দেয় যে দরিদ্র দেশগুলোর জন্য কোনটি কার্যকর সমাধান, আর স্থানীয় জ্ঞান, সংস্কৃতি ও আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা হয়। দারিদ্র্যকে তখন আর কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক সমস্যা হিসেবে দেখা হয় না, দেখা হয় একটি প্রযুক্তিগত সমস্যা হিসেবে, যার একটি গাণিতিক সমাধান আছে। তার মানে এই নয় যে পুরো ধারণাটাই ভুল। যেমন ধরুন ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার বা দরিদ্র মানুষকে সরাসরি অর্থ দেওয়ার পদ্ধতির কথাও তো বলা হয়েছে। এটাও তো সমর্থিত একটি উদ্যোগ। ঠিক। এখানে তো কোনো সমাধান চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং মানুষকে তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। একদম ঠিক। এটি দেখায় যে কাঠামোটি অন্তর্নিহিতভাবে শয়তানি কিছু নয়। সমস্যাটি হল এর প্রয়োগে। যখন গাণিতিক কার্যকারিতা, মানব অভিজ্ঞতা, সংস্কৃতি এবং আত্মমর্যাদার মতো অমূল্য বিষয়গুলোর চেয়েও বড় হয়ে ওঠে, যখন কিভাবে সাহায্য করা হলো তার চেয়ে কতটা সাহায্য করা হলো সেই সংখ্যাটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি,
তাহলে দেখা যাচ্ছে জেরেমি বেন্থামের সেই আপাত সরল ধারণা সবচেয়ে বেশি মানুষের জন্য সবচেয়ে বেশি সুখ আজ বিভিন্ন রূপে আমাদের জীবনকে প্রভাবিত করছে। হ্যাঁ, আমরা 3টি ভিন্ন ক্ষেত্রের এর প্রভাব দেখলাম। প্রথমত, থেরাপিউটিক স্টেট, যা সুস্বাস্থ্যের নামে নাগরিকের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, তাকে একজন রোগীতে পরিণত করে। দ্বিতীয়ত, এক্সপিরিয়েন্স মেশিন, যা নিখুঁত আনন্দের প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাস্তব জীবনের সংগ্রাম এবং সার্থকতা কেড়ে নেয়। এবং সবশেষে ইফেক্টিভ অল্ট্রুইজম, যা মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও কখনো কখনো গাণিতিক হিসাবের চাপে মানুষের মর্যাদা ও সংস্কৃতির মতো বিষয়গুলোকে ঝুঁকির মুখে ফেলে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সাধারণ প্যাটার্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, সমষ্টির ভালোর নামে বা পরিমাপযোগ্য ফলাফলের নামে ব্যক্তির স্বাধীনতা, তার সংগ্রাম করার অধিকার এবং তার অনন্য পরিচয়কে খাটো করে দেখার একটি প্রবণতা। আর এখানেই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় স্ববিরোধটি লুকিয়ে আছে। আমরা সবাই জর্জ অরওয়েলের ১৯৮৪-এর মতো এক স্বৈরাচারের ভয়ে ভীত, যেখানে রাষ্ট্র আমাদের ওপর অত্যাচার করবে, কষ্ট দেবে। কিন্তু বেন্থামের যুক্তি আমাদের অজান্তেই অ্যাল্ডাস হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ডের দিকে ঠেলে দিচ্ছে। এটা এমন এক বিশ্ব যা আমাদের শাস্তি দিয়ে নয়, বরং স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং অফুরন্ত সুখের প্রতিশ্রুতি দিয়ে নিয়ন্ত্রণ করে, যেখানে আমরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণের চাবিকাঠি তুলে দিই। একদম। এই বিশ্বে কারাগারের দেওয়ালগুলো অদৃশ্য, কারণ আমরা নিজেরাই সেই সংগ্রামগুলো ত্যাগ করি যা আমাদের মানুষ হিসেবে পরিচয় দেয়। সেই হ্যাপিনেস মেশিন কোনো ভবিষ্যতের যন্ত্র নয়, এটি হলো সেই আরামদায়ক, ঘর্ষণহীন এবং নিখুঁতভাবে তৈরি করা পৃথিবী যা আমরা প্রতিটি অ্যাপ, প্রতিটি নতুন নীতি এবং প্রতিটি পরিসংখ্যানের মাধ্যমে নিজেদের চারপাশে একটু একটু করে তৈরি করছি।